আপনি এতদিন বললেন যে আপনি বায়োলজিক্যালভাবে আপনার জন্ম হয়নি, মা বাবার ঔরসে আপনি জন্মাননি, আপনি এলিয়েন্সের মতো আকাশ থেকে টপকেছেন নাকি কোনো ল্যাবরেটরিতে কেউ আপনাকে তৈরি করেছে। আমি জানি না আরএসএসের ল্যাবরেটরিতে তৈরি হয়েছেন কিনা, কি মিন করতে চাইলেন, কিন্তু এইবারে যে বললেন মানে শিরায় শিরা রক্ত নয় সিন্দুর বইছে, তো সিন্দুরের ভ্যালু উনি বোঝেন? ভারতীয় নারীদের সিন্দুরের যে সেন্টিমেন্ট আছে সেই সিন্দুরের মান রক্ষা করার আপনি উপযুক্ত মানুষ নন। সৈন্যদের পরাক্রম নিয়ে ভোট প্রচার যেন মোদী সরকার, নরেন্দ্র মোদী, অমিত শাহ এদের রুটিন হয়ে গেছে। ভোটের আগে সৈন্যদের পরাক্রম নিয়ে এরা কথা বলবে এবং তাদের সেই পরাক্রমকে ভোটে কাজে লাগাবে। এই যে সিস্টেম, এটা কি মোদী সরকার আর কিছু নেই ভোট প্রচারে? সত্যি আর কিছু নেই, যত ফর্মুলা ছিল ইউজ হয়ে গেছে। এখন দেশপ্রেম এবং জাতীয়তাবাদটাকে কাজে লাগানো ওনার হচ্ছে মূল লক্ষ্য, ভোট বৈতরণী পার হওয়া। মানে আমি বুঝলাম না, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ যখন করবে, যেটা উদ্দেশ্য ছিল মিট্টি সে মিলা দেঙ্গে, পাকিস্তান কি মাটির তলায় মিশে গেছে? নাকি আমরা আমাদের পুরনো দাবি যেটা কাশ্মীর আমাদের ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, কাশ্মীরটার 1 ইঞ্চিও জমি নিতে পেরেছি? আমরা বর্ডার ক্রস করলাম কি? তাহলে এই 2-3 দিনের যে পিকনিক টাইপের যুদ্ধ, কি হলো না হলো আমরা বুঝতে পারছি না। ওদিকে পাকিস্তান উৎসব করছে, এদিকে আমাদের ভারতবর্ষের মাটিতে আমরা ধ্বংসলীলা দেখছি। পুঞ্চ আর কাশ্মীরের উমর আবদুল্লাহর পুরো বায়ান দেখলাম, প্রচুর ক্ষতি হয়েছে। আমাদের শুনছি অনেকগুলো ফাইটার প্লেন পড়েছে। যুদ্ধ যখন সিজফায়ার হয়ে গেল, তো যুদ্ধের বিস্তারিত রিপোর্ট তো একটা দেবে, ক্ষয়ক্ষতি বা আমরা পাকিস্তানের কত ক্ষতি করলাম, আমাদের কি ক্ষতি হয়েছে, যেটা রাহুল গান্ধী ডিউলি উনি জিজ্ঞেস করেছেন আমাদের কটা ফাইটার প্লেন ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি বলুন। কারণ আমাদের ট্যাক্সের পয়সায় তো বাহিনী তৈরি হয়েছে, আমাদের কি ক্ষতি হলো লাভ হলো আমরা জানবো না? আপনার ওইখানে সিজফায়ার করে দিলেন, তারপরে ট্রাম্প দা বললেন যে আমি তো থামিয়েছি, এই ধমকি দিতে থেমে গেল। প্রথম কথা হলো যে অবজেক্টিভ ছিল সেটা কি আমরা হাসিল করলাম? আমরা কি পাকিস্তানের কোমর ভেঙে দিলাম, মাটির সঙ্গে মিশিয়ে দিলাম, নাকি সন্ত্রাসবাদকে গুড়িয়ে দিলাম? ঠিক কি আমরা করলাম? আর পাকিস্তান উৎসব করছে কেন? সিজফায়ারের পরেও পাকিস্তান আক্রমণ করে যাচ্ছে। তাহলে যেই পাকিস্তান নাকি ফোন করে কান্নাকাটি করছিল যে আমাদের ক্ষমা করে দাও, আর কোনো দিন করবো না, এইবারের মতো যুদ্ধটা থামিয়ে দাও, সেই আবার আক্রমণ করছে গোলমেলে। আর এখন যেটা আমরা দেখলাম, বিহারে হোর্ডিং ফোর্ডিং লেগে গেল মোদিজির সিন্দুর, অপারেশন সিন্দুর। আবার কালকে উনি রাজস্থান না কোথায় গিয়ে একটা বক্তব্য বললেন যে আমার শরীরে এখন রক্ত নয় সিন্দুর বইছে। অদ্ভুত কথা। আপনি এতদিন বললেন যে আপনি বায়োলজিক্যালভাবে আপনার জন্ম হয়নি, মা বাবার ঔরসে আপনি জন্মাননি, আপনি এলিয়েন্সের মতো আকাশ থেকে টপকেছেন নাকি কোনো ল্যাবরেটরিতে কেউ আপনাকে তৈরি করেছে। আমি জানি না আরএসএসের ল্যাবরেটরিতে তৈরি হয়েছেন কিনা, কি মিন করতে চাইলেন, কিন্তু এইবারে যে বললেন যে আপনার রক্ত মানে শিরায় শিরা রক্ত নয় সিন্দুর বইছে, তো সিন্দুরের ভ্যালু উনি বোঝেন? আপনার একটি স্ত্রী ছিল এবং সে এখনও আছে, সে চিরজীবন আপনার অপেক্ষা থেকে গেল, দ্বিতীয়বার বিয়েও করলো না, আপনি তাকে ছেড়ে দিলেন কদিন ঘর করে এবং তার দিকে কোনোদিন তাকালেন না, তার সুখ দুঃখ জীবন সুরক্ষা। একটা স্বামী হয় কি, স্বামীর মূল দায়িত্ব হচ্ছে তার অধীনস্থ তার স্ত্রীকে, তার জীবন সঙ্গীকে সম্মান দেওয়া, সুরক্ষা দেওয়া, তার জীবন জীবিকা সব কিছুকে সুরক্ষিত করা। আপনি সেইটাকে কলঙ্কিত করলেন, সেই মহিলার জীবনটাকে তছনছ করে দিলেন। এখন আপনি আবার সিন্দুরের ব্র্যান্ড নিয়ে আপনি বলছেন যে আপনার রক্তে সিন্দুর বইছে। এটা সিন্দুরের অপমান। ভারতীয় নারীদের সিন্দুরের যে সেন্টিমেন্ট আছে সেই সিন্দুরের মান রক্ষা করার আপনি উপযুক্ত মানুষ নন, আপনি সেটা রাখেননি। আজকে আপনি ভোটের রাজনীতিতে ভোট পাওয়ার জন্য, মানে ওই যে 26টা পুরুষ মারা গেল তাদের আপনি দেখাচ্ছেন ওরা হিন্দু, অতএব ওর স্ত্রীরা সিন্দুর পড়তো, সেই সিন্দুরের প্রতিশোধ নেওয়ার জন্য আপনি যুদ্ধ করলেন। এখন আপনার শুনছি আপনার রক্তে নাকি সিন্দুর চলছে, তো সিন্দুরে নাকি প্রচুর লেড থাকে, পয়জনাস মেটেরিয়াল কন্টেন্ট অনেক কিছু থাকে, তো আপনার মধ্যে অনেক পয়জনাস মেটেরিয়াল থাকতেই পারে। হ্যাঁ, এই নিয়ে আমাদের মেডিকেল সায়েন্স রিপোর্ট করে বলবে, কিন্তু সিন্দুর কি করে আপনার রক্তে থাকতে পারে এইটা আমরা জানি না। অতএব ইমোশন ক্রিয়েট করে মানুষের ভোট নেওয়ার জন্য মোদিজি কতটা নাপতে পারে, মানে সিন্দুরকে নিয়ে উনি ব্যবসা করছেন, ভোটের রাজনীতি সিন্দুরে। মানে ওই মানুষগুলো, ওই মহিলাগুলো যাদের সোহাগ ছিন্ন হলো, যারা বিধবা হয়ে গেলেন, বেওয়া হয়ে গেলেন, সেই সিন্দুরটাকে উনি কাজে লাগিয়ে কি করে ভোট নেবেন
সেইটা উনি চেষ্টা করছেন। এর থেকে লজ্জাজনক দুঃখজনক ঘটনা কিছু হতে পারে না। এর আগে যেমন বললেন সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে যেমন করেছিলেন, উড়ি অ্যাটাক নিয়ে তিনি যেমন রাজনীতি করেছিলেন, সিঁদুরকে নিয়েও ঠিক বিহারের রাজনীতি করছেন। কিন্তু সমস্যাটা হচ্ছে যখনই মানুষ প্রশ্ন করছে তখন তার গলাকে দাবিয়ে দেওয়া হচ্ছে, তার কণ্ঠস্বর দাবানো হচ্ছে এবং তাকে দেশদ্রোহী বলে একটা তকমা দেওয়া হচ্ছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, উনি তো স্বৈরাচারী, ওনার ক্ষমতা নেই প্রেস কনফারেন্স করে সাংবাদিকদের বা দেশের মানুষের প্রশ্নের সম্মুখে আসেন, সেই সৎসাহস নেই। এই রিসেন্ট একজন প্রফেসর যাকে উনি অ্যারেস্ট করলেন, সিন্দুর নিয়ে উনি কটা কোয়েশ্চেন করেছেন, তাহলে খুব জ্বালা ধরছে। মানে সত্যি কথা খুব কঠিন হয়, সহ্য করা কঠিন। এবং মোদিজি আমরা জানতাম পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী, সেও কিন্তু তার সেই মিথ্যাগুলোকে যখন প্রশ্ন হিসাবে তুলে ধরা হচ্ছে তিনি সহ্য করতে পারছেন না, তাই মুখ বন্ধ করতে চেষ্টা করছেন। কারণ উনি জানেন অনেক লোক অলরেডি জেলে আছে, কিন্তু এত লোককে জেলে ভরার পরেও ভারতবর্ষের মানুষ কিন্তু প্রশ্ন করা ছাড়ছে না। তারা মিলিটারি এক্স অফিসাররা হোক, তারা সাধারণ মানুষ হোক, কৃষক হোক, গৃহবধূ হোক, প্রফেসর হোক, লেকচারার হোক, ছাত্র হোক, যুবক, সবাই, এবং সাংবাদিকরাও আছে, ইউটিউবেরও আছে, তারা প্রশ্ন করছে। এই প্রশ্নে মানে উনি জর্জরিত, উনি আক্রান্ত, এবং উনি আর সহ্য করতে পারছেন না। এই কারণে উনি এই দমন নীতিতে যাচ্ছেন। কিন্তু জেলখানায় কত জায়গা আছে, ভারতবর্ষের মানুষকে জেলে ভরা সম্ভব না। প্রশ্ন ওনাকে শুনতেই হবে, উত্তর উনি দিন বা না দিন মানুষ প্রশ্ন কিন্তু করে যাবে। আর একটা সময় এই যে ভোটের রাজনীতি উনি করছেন না মিথ্যা দিয়ে, এই ভোটের রাজনীতিতে হবে না। ওনার তো শেষ ভরসা ইভিএম। ইভিএমের বিরুদ্ধে যখন সেই মানে সবেরই পতন আছে, পৃথিবীতে এমন কোনো শক্তি আসেনি যার পতন হয়নি। মোদিজি নিজের পতন দেখতে পাচ্ছেন, তার জন্যে কিন্তু শঙ্কিত, তার জন্যে কিন্তু ইরিটেট করছেন। উনি কিন্তু জ্বলে পড়ে উঠছেন, কারণ উনি ওনার মৃত্যু ঘণ্টা নিজে শুনতে পাচ্ছেন, ওনার শেষ উনি দেখতে পাচ্ছেন। বিজেপির প্রচারে ছিল বেটি বাঁচাও বেটি পড়াও, কিন্তু আমরা কি দেখছি, কর্ণাটকের বিজেপি বিধায়ক মুনিরত্ন, তার বিরুদ্ধে তারই দলের এক মহিলা কর্মীর অভিযোগ আসছে তাকে ধর্ষণের। কি বলবেন এই বিষয়ে? এটা খুব স্বাভাবিক ব্যাপার, কমন ব্যাপার। মানে একটা লোক বিজেপির নেতা হতে গেলে প্রথম তাকে হতে হয় অনৈতিক চরিত্রহীন মানুষ, বর্বর মানুষ, তোলাবাজ মানুষ, বিদ্বেষী মানুষ। এইগুলো ওদের কোয়ালিফিকেশনে পড়ে। তো এই জন্য দেখবেন ওদের নেতারা বড় নেতা হওয়ার জন্য হিংস্র বক্তব্য, কটূক্তি করা। যেমন ধরুন সোফিয়া কুরেশির বিরুদ্ধে যে কথা বললো, সেই লোকের নাকি ভিডিও পুলিশ খুঁজে পাচ্ছে না, আবার নাকি সেই লোকটাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। যেমন বিলকিস বানুর যারা হত্যাকারী, যারা জেল থেকে বেরিয়েছিল, মিষ্টি ফুল দিয়ে বরণ করা হলো, যেই সুপ্রিম কোর্ট বললো না ওদের জেলে আনতে হবে, অমনি তারা কর্পূরের মতো উড়ে গেল, আর ধরতে পারলো না। তাহলে ইন্ডিয়ান ডিফেন্স সিস্টেম, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন, ইন্ডিয়ান পুলিশ ভারতবর্ষের মধ্যে অপরাধীদের খুঁজে পাচ্ছে না। তারা পাকিস্তানে গিয়ে কি করে খুঁজে অপরাধীদের মারবে? তাই জন্যে দেখুন হাফিজ সঈদ বেঁচে আছে, সাইদ আনওয়ার বেঁচে আছে। এই যত সন্ত্রাসবাদী কাউকে তো মারলো না, তাহলে কাদের মারলো? হাফিজ সঈদের যদি বউ, বাচ্চা, ভাই, মা মারা যায়, তার কি তারা সন্ত্রাসবাদী? আর হাফিজ সাইদকে আপনি বাঁচিয়ে রাখবেন? অতএব এখন তো জয়শঙ্করের কথা শুনলাম, উনি আগাম বলে দিয়েছিলেন আমরা হিট করতে যাচ্ছি, অতএব তোমরা তোমাদের সাবধানতা অবলম্বন করো, তোমরা তোমাদের সেফটি নাও, লুকিয়ে পড়ো। কারণ হাজার হোক তোমরা আমার বন্ধু, আমার মোদিজি তোমার নওয়াজ শরীফের বাড়িতে দাওয়াত খেয়ে এসছে, বিরিয়ানি খেয়ে এসছে, তারই ছোটো ভাই শাহবাজ শরীফ আছে, অতএব তোমাদের সঙ্গে আমরা বেইমানি করবো না। অতএব এই হচ্ছে এনাদের অবস্থান। অতএব এরা অনৈতিক মানুষ, চরিত্রহীন মানুষ, বর্বর, হিংস্র এবং সাম্প্রদায়িক মানুষ, এবং আমি এক কথা এদের দেশদ্রোহী বলি। হরিয়ানার যে প্রফেসর আলী খান যিনি করেছেন, তার বিরুদ্ধে হরিয়ানা মহিলা কমিশন যারা আছেন তারা গলা ফাটাচ্ছেন। কিন্তু আমরা দেখলাম যে সোফিয়া কুরেশিকে সন্ত্রাসবাদীদের বোন বলা হলো। তারপর এই যে ঘটনাটা ঘটলো যে বিজেপির নেতার বিরুদ্ধে বিজেপি কর্মী করছে, ধর্ষণের অভিযোগ দিচ্ছে, তারা কিন্তু এবার চুপ। যেমন ওদের কারোরই কোনো চরিত্র নেই। যদি বিজেপির মহিলা গঠিত ঘটনা এত বেশি, এত শোষণ, এবং ওদের তাবড় তাবড় নেতারা বলেছে যে ওদের দলে মহিলাদের শোষণ করা হয়, পদ পেতে গেলে নেতাদের তুষ্ট করতে হয়, এই কথাগুলো জানার পর তো আজকে বিজেপির মহিলা সেল থাকারই কথা না, কোনো মহিলা ওই দল করার উচিত না। তাহলে যারা এত কিছু জানার পর বিজেপি করছে তারা কতটা চরিত্রবান, এই প্রশ্ন আসছে। সোফিয়া কুরেশির জন্য আদালত দাঁড়িয়ে গেল, কিন্তু বিজেপির মহিলারা দাঁড়ালো না।
মানে ওরা কেমন মহিলা সেইটা প্রশ্ন থেকেই যায়। মানে ওদের চরিত্র কেমন, ওরা নিজেরাই বয়ান দিচ্ছে। কিন্তু যদি আজকে দেশপ্রেমের কথা বলছো, সিন্দুর অপারেশন বলছে, সেই অপারেশন সিন্দুরকে যে লিড করছে সে একজন মহিলা। শুধু মুসলিম হওয়ার জন্য তার অসম্মান হলে তোমাদের গায়ে লাগে না, তাহলে তোমাদের দেশপ্রেম কি? সোফিয়া কুরেশি প্রাণ দিতে রাজি আছে, মানে ফাইটার প্লেন নিয়ে যখন লড়াই যাচ্ছে সে তো প্রাণ দিতেই যাচ্ছে, যে কোনো মুহূর্তে তার প্রাণ যেতে পারে। তার প্রতি ন্যূনতম শ্রদ্ধা তোমাদের নেই, তোমাদের দেশপ্রেম কিসের তাহলে? তোমরা হিন্দু মুসলিম বিদ্বেষ ছাড়া কিছুই বোঝো না।